দশম শ্রেণী বাংলার মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স প্রথম পর্বে আমি অ্যান্সারটা করে রেখেছি। আমি আস্তে আস্তে তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে লিখে নিতে পারো। চলো আমরা প্রথমে কি করতে হবে দেখে নিই। একটু খাতায় মার্জিন দেবে, সুন্দর করে মার্জিন দেবে। প্রথমে বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে, কেউ আবার এরকম করে সুন্দর করে ডিজাইন করে লিখতে পারে বেঁকা হয়ে। তারপরে নিজের নাম লিখবে, রোল লিখবে, শ্রেণী লিখবে, বিষয় লিখবে, এগুলো লিখতে হয় তোমরা জানো। এবার চলো আমি প্রথম প্রশ্ন সহ উত্তর এখানে লেখা আছে, আমি প্রশ্নটা প্রথমে শুনিয়ে দিই। প্রশ্নটা বলছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনে এমন মনে হবার কারণ কি? উত্তর হচ্ছে, আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে সহজ সরল আলোকদীপ্ত একটি চরিত্র তপন। তার সাহিত্যিক ছোট মেসোর আনুকূল্যে আসার পর তার একটি লেখা ছাপার অক্ষরে দেখার জন্য ব্যাকুল হয়ে উৎসাহের সঙ্গে একটি গল্প লিখে মাসিকে দিয়ে মেসোর হাতে পৌঁছে দেয়। গল্পের নাম ছিল প্রথম দিন। মেসো প্রতিশ্রুতি দিয়েছিল তার পরিচিত সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে বলে কিছুটা কারেকশন করে ছাপিয়ে দেবেন। দীর্ঘ প্রতীক্ষার পর তপন সেটা হাতে পেয়েছিল। যেদিন তপন সন্ধ্যা তারা পত্রিকাটি হাতে পেয়েছিল, সেদিন তার সবচেয়ে আনন্দের দিন হবার বদলে সবচেয়ে দুঃখের দিন হয়েছিল। কারণ সে দেখে তার লেখা গল্পটি তার মেসো একটু কারেকশন করে দেবে বলে গল্পের শিরোনামটি ঠিক রেখে গল্পের সমগ্র অংশটি বদলে দিয়েছেন। তার মায়ের অনুরোধে গল্পটি পাঠ করতে গিয়ে এতটাই স্তম্ভিত এবং মর্মাহত হয় যে সে ভাষা হারিয়ে নীরবে লুকিয়ে চোখে জল ফেলতে ফেলতে তার মনে হয়েছিল আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। এই আমি একটা ছাত্র লিখেছি, হয়তো কোথাও বলতে থাকতে পারি, তোমরা একটু ঠিক বুঝে নেবে। তারপরেরটা দেখে নাও। 2 নম্বর, আমাদের ইতিহাস নেই, এরকম উপলব্ধি হওয়ার কারণ কি? ইতিহাস হলো বর্তমানে ঘটনাগুলি পরবর্তীকালে বইয়ের পাতায় স্থান পাওয়া। কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই বলতে সেই সকল মানুষের কথা বলেছেন যারা ভিখারি 12 মাস, যারা অত্যাচারিত, অবহেলিত, শোষিত। কবি এই উক্তির উপলব্ধির কারণ, কবি জানেন ইতিহাস লেখা হয় রাজরাদের ক্ষমতাবানদের, অর্থলোভীদের, সেটা আপামরের জনগণের ইতিহাস। যারা সর্বহারা মানুষ, তাদের তথাকথিত ইতিহাসের বদলে থাকে করুণ ইতিহাস। কবি এই উপলব্ধি যে যথার্থ, তাতে কোনো সন্দেহ নেই। তৃতীয় প্রশ্নটা, এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? ইউরোপীয় সাম্রাজ্যের এক কুৎসিত ইতিহাস আফ্রিকা মহাদেশে লিখিত হয়েছিল। তার পূর্বেকার ইতিহাস ছিল একটু অন্যরকম। ইতিহাসের আগেও যেমন ইতিহাস থাকে, তেমনি আফ্রিকা ছিল অবশিষ্ট পৃথিবী থেকে বিচ্ছিন্ন, স্বতন্ত্র এবং আত্মসচেতন। আফ্রিকা নিজেই যেন জানত না বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে সে বক্ষে ধারণ করে আছে টলটলে মানবতা, প্রাকৃতিক সম্পদ এবং জীবনের প্রাচুর্যতা। সেগুলি সবই ছিল ঘোমটায় ঢাকা। তাই কবি বলেছেন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। সবশেষে বলা যায়,
সভ্য পৃথিবীর আবিল দৃষ্টিতে উপেক্ষিত হলেও তার নিজ ভূমি আফ্রিকা ছিল ঐশ্বর্যময়ী। তারপরে প্রশ্নটা, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান। প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। শ্রী পান্ত অর্থাৎ নিখিল স্বরের লেখা হারিয়ে যাওয়া কালিকলম গল্পে একটা হাইফেন দেবে। লেখক লেখালেখির উপকরণগুলি সহজলভ্য ছিল না, মানে উপকরণগুলো সহজলভ্য ছিল না। লেখার জন্য অনেক আয়োজনের প্রয়োজন হতো। যেমন লেখকদের ছোটবেলায় ছিল কঞ্চি বা খাগের কলম। গ্রামে থাকার সময় লেখক তার সমবয়সীরা কঞ্চি কেটে কলম বানাতেন। কলমের মুখ সুচলো করে মাঝখানে চিড়ে দিতে হতো যাতে কালি ধীরে ধীরে চুঁয়ে পড়ে। রান্নার কড়াইয়ের নিচে যে কালি জমতো তা লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে জলে গোলা হতো। তাতে ভাজা আতপ চালের গুঁড়ো মিশিয়ে হরিতকি ঘষে খুন্তি পোড়া ডুবিয়ে ছ্যাঁকা দিলে তৈরি হতো লেখার কালি। দোয়াতের কালিতে কঞ্চির কলম ডুবিয়ে কলা পাতায় লেখা হতো। এই সব কাণ্ড কারখানার জন্য লেখক বলেছেন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। মানে এই কথাটি বক্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ অবশ্যই আছে। তারপরে দেখো, সব চূর্ণ হয়ে গেল আগুনে। কবিতা অনুসরণে পরিস্থিতিটি বিবরণ দাও। পাওয়ালো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় আগুন বলতে যুদ্ধের আগুনকে বোঝানো হয়েছে। বিপ্লবীর পথ চলা সংগ্রামের দুর্গম পথে, তাই যুদ্ধ সেখানে অনিবার্য। যুদ্ধ আসে রক্তে আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ধ্বংস আর রক্ততাই যুদ্ধের অনিবার্য ফলশ্রুতি। এইভাবে কবি মতে সমস্ত সমতলে ভূমিতে ধরে যায় আগুন। সে আগুন অনেক কিছুকেই ধ্বংস করে। ধ্যানমগ্ন দেব তারা চূর্ণ হয়, মানে দেবতারা চূর্ণ হয়। মানুষের আশ্রয় আর অবলম্বন হিসাবে সেটি আর গ্রাহ্য হয় না। অর্থাৎ আগুন লাগে দীর্ঘদিনের চিরাচরিত বিশ্বাসও। তার ফলেই যুদ্ধের আগুনে সমস্ত স্মৃতিচিহ্ন, বিপ্লবীদের যা কিছু প্রিয় একান্তভাবেই নিজস্ব, সেসবই চূর্ণ যে জ্বলে যায়। এছাড়াও কবি যে বাড়িতে থাকতেন সেই বারান্দা তার ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়ে থাকতেন। প্রিয় গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব যেন চূর্ণ হয়ে যাওয়ার কথা এখানে বলেছেন। এবার ব্যাকরণটা দেখে নাও। ব্যাকরণটা বলছে যে অনুক্ত কর্তা বলতে কি বোঝো? কর্মবাচ্যে ও ভাববাচ্যের রোয়া দেবে। কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সে কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। যেহেতু বলেছে কি বোঝো, তাই একটুখানি বলতে হবে। কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকে না, কর্তা অনুক্ত হয়ে পড়ে। তৃতীয়টা যে অকারক পদ কয় প্রকার ও কী কী? উত্তর হচ্ছে অকারক পদ দুই প্রকার, একটা সম্বন্ধ পদ, একটা সম্বন্ধন পদ। তির্যক বিভক্তি বলতে কি বোঝো? তির্যক বিভক্তি কাকে বলা হয়? যেসব বিভক্তি সব কারকই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এতে। যাক, তোমাদের মোটামুটি যেটুকু বলে দেওয়া দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভুল করতে থাকলে কমেন্টের মধ্যে জানাবে।